ডিভোর্সটা ভুল সিদ্ধান্ত না হলেও সে সময়ে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি। যখন ডিভোর্সের কথা ভেবেছিলাম তখন মাথায় ছিল ফ্রিল্যান্সিং পারি, পেইন্টিংয়ের ছোট বিজনেস পেজ আছে, এসব দিয়ে নিজেকে চালিয়ে নিতে পারব। কিন্তু বাস্তবতা বড্ড কঠিন। সে সময়ে উত্তেজনায় আমি ভুলেই গিয়েছিলাম, বিয়ের পর আমার সব বন্ধ হয়ে গেছে। কাজ, সংসারের চাপে অত কি করা সম্ভব হয়? কয়েক মাস দূরে মস্তিষ্কে যেন জং ধরেছে। নিয়মিত চর্চা ছাড়া কোন কিছুই হয় না, সেখানে কতগুলো মাস আমি এসবে চোখ বুলিয়েও দেখিনি। সেকেন্ড হ্যান্ড যে ল্যাপটপটা ছিল সেটাতেও এত সমস্যা। কিছুক্ষণ পরপর স্ক্রিন অফ হয়ে যায়। ডিভোর্সের পর ভেবেছিলাম ঠিক করব, কিন্তু মন সায় দিল না। ঠিক করতে বেশ টাকা লাগত, সে সময়ে ভেবেছিলাম কিছু একটা করে চালাতে পারব নিজেকে। কিন্তু হল না। বাস্তবতা আসলেই আমাদের ভাবনা, স্বপ্নের থেকেও কঠিন, আমি বিষয়টা উপলব্ধি করতে পারছি। অথচ পথটুকু কত সোজা ভেবে নিয়েছিলাম। সে সময়ে গয়নার টাকাগুলো দিয়ে যদি আমি ল্যাপটপটা ঠিকঠাক করতাম, আবারও শুরু করলাম, পেইন্টিং শুরু করতাম, তাহলে এখন হয়তো এত দুর্দশা হতো না আমার। কি করার? উচিত কাজ সময়ে হয় না, এটা চিরন্তর সত্য। তার প্রমাণ আবারও পেলাম। ভুলগুলো আমারই। কি করব ভেবে পাচ্ছি না। অসুস্থ হয়ে পড়ে রইলাম প্রায় 1 সপ্তাহের বেশি। ডাক্তার দেখানো প্রয়োজন ছিল, কিন্তু দেখলাম না। টাকা কই? এভাবে নিজের দিনকাল কাটতে লাগল। চাকরির খোঁজ চালালাম। পত্রিকা দেখে ওখানের একটা চাকরিতে অ্যাপ্লাই করলাম। কিসের চাকরি কি আমি জানি না অত। কোন একটা কোম্পানির ছিল। ইন্টারভিউ দিলাম কোনোরকম। শিক্ষকতা পেশাটাই আমার মতো মেয়েদের জন্য পারফেক্ট ছিল। কিন্তু চাইলেই কি হয়? আমিও কি বোকার বোকা? মানুষ বছর বছর ধরে প্রিপারেশন নিয়েও পায় না, সেখানে আমি কয়েক মাসের ব্যবধানে পাব বলে আশা রাখছিলাম। যাই হোক, শেষমেশ আমাকে সেলসম্যানের জবেই জয়েন করতে হল। একজন মেয়ে ইনফ্লুয়েন্সার, তারই শোরুম। 9,500 টাকা বেতন। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত থাকতে হবে। খাওয়া দাওয়া ফ্রি। তবে আমার শরীরের অবস্থা এমনিতেই নাজুক, এতক্ষণ বোরকা হিজাব পরে থাকতে হবে, এতে বোধহয় আরও দুর্বল হয়ে পড়ব। কিন্তু করার কিছু নেই। 2 দিন বাদে পেটে ভাত না জুটলে কে খাওয়াবে? এই সমাজের মানুষ, আপনি খেটে খাবেন, অনেক কথা শোনাবে, কিন্তু 2 দিন না খেয়ে থাকবেন, কেউ কথা বলবে না। এ জবে আমার অসুবিধা হতো, কারণ আমি ছিলাম চাপা স্বভাবের মেয়ে। এখানে সর্বদা মানুষের সঙ্গে প্রসন্নমুখে কথা বলতে হতো, কিছু মানুষ আজাইরা কথা হজম করতে হতো। তবে কয়েক মাস করতে করতে আমার সমস্যাগুলো দূর হল। অভ্যস্ত হয়ে গেলাম। তারপর আর খারাপ লাগছিল না তেমন। শোরুমের ওনার আপুটাও বেশ ভালো ছিলেন। কয়েকদিন এসেছিলেন, পরিচিত হলাম। তারপর আমার গল্পটা শুনলেন। তিনিও আমাকে অনুপ্রেরণা দিলেন ভেঙে না পড়তে। আমিও ঠিক করে নিলাম, এ জব ছাড়ব না। যাই হোক না কেন, যতক্ষণ পর্যন্ত আরেকটা পার্মানেন্ট জব না পাব, ততদিন এটাই করব। পাশাপাশি আমার পুরাতন কাজগুলোও শুরু করব। মাসের প্রথম স্যালারি থেকে অর্ধেকই বাড়ি ভাড়া গেল। যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র এবং খাওয়া দাওয়া আমি নিয়ম মাফিক চললাম। সেখান থেকে কিছু টাকা আমি সঞ্চয় করলাম। ল্যাপটপটা এবার ঠিকঠাক করবই করব। মাস্টার্সের পড়া শুরু করলাম। 1 বছর গ্যাপ পড়বে যেহেতু সামনেই পরীক্ষা, আমার পড়া কিছুই হয়নি। সেদিন অনেক দিন পর আমার আঁকাআঁকির সামগ্রীগুলো খুললাম। রঙগুলো জমে আছে। বিজনেস পেজেও পোস্ট করলাম, কিন্তু রিচ হল না। তবুও থেমে থাকলাম না। অবসর সময় খুব কম পেতাম, জব শেষে আমার পড়াশোনা ছিল। তাই ছুটির দিনগুলোতে আমি রেস্ট টেস্ট না নিয়ে পেইন্টিং শুরু করলাম। দেখলাম, আমার আঁকার হাত খারাপ হয়েছে। এসব নিয়মিত প্র্যাকটিস না থাকলে এমনই হয়। তবুও হাল ছাড়লাম না। সূরা নাজমের একটা আয়াত 39 আছে না, আর মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। যখনই হতাশ হতাম, কুরআনের আয়াতগুলো পড়তাম, আবারও যেন বেড়ে ওঠার শক্তি পেতাম। আমার আত্মবিশ্বাস,
এখন কষ্টের মধ্যে থাকলেও একসময় আল্লাহ আমাকে অফুরন্ত সুখ দেবেন। ততদিন আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। এভাবে 4টে মাস গেল। টিউশনি পেয়েছিলাম ক্লাস 9-10-এর, কিন্তু সাবজেক্টগুলোতে সমস্যা হচ্ছিল। সায়েন্সের ছিল। ইন্টার পর্যন্ত সায়েন্স পড়েছিলাম, অত মনে নেই। যদিও বই পড়ে ধরতে পারছিলাম, কিন্তু নিজের বিবেক সায় দিল না। চাইলেই পড়াতে পারতাম, কিন্তু মনে হলো অভাবের তাড়নায় কারোর স্বপ্ন না ভেঙে ফেলি। পারদর্শী টিচার প্রয়োজন, তাই বাদ দিলাম। যেমন তেমন করে পড়িয়ে নিজের অভাব ঠিকই ভরতে পারব, কিন্তু নিজের নফসের কাছে হেরে যাব। আমার প্র্যাকটিসের প্রয়োজন, যা মুহূর্তে সম্ভব হচ্ছিল না। প্রতি মাসে আমি বেশ কিছু টাকা সঞ্চয় করলাম। সেই টাকা দিয়ে ল্যাপটপটা মেরামত করতে নিয়ে গেলাম। মনে হলো, এই তো আমার ভাগ্য খুলছে। অনেকদিন বাদে কাজগুলো শুরু করলাম, কিন্তু পারছিলাম না। যখনই হতাশা ঘিরে ধরছিল, নামাজ পড়ে দোয়া করছিলাম। আবারও চেষ্টা চালালাম। এভাবে করে করে হচ্ছিল যেই, সেই আবারও সমস্যা দেখা দিল ল্যাপটপে। স্ক্রিন কেমন ঝিরঝির করছিল। সেকেন্ড হ্যান্ড জিনিসে এক সমস্যা, একান্নেই দেখে শুনে কেনা উচিত ছিল। সেদিন আপার কলেল। আপা ডাকছেন আমাকে। অনেকদিন যাওয়া হয় না। ব্যস্ততার কারণে কথাও কম হয়। আমি বললাম কাল পরশুর মধ্যে যাব। পরের দিন, কাজ শেষে আমি ডাক্তারের কাছে যাই। শরীর ভালো ঠেকছিল না। সিরিয়াল ধরে বসে থেকে বেশ দেরি হলো বাড়ি ফিরতে। কিছু টেস্ট দেখিয়েছিলেন, সেসব করে রিপোর্ট দেখিয়ে ওষুধ কিনে নিয়ে আসলাম। মেইন গেট দিয়ে ঢুকতেই দেখা হলো একজন আন্টির সঙ্গে। উনি আমাকে আর চোখে দেখলেন। সন্দিহান বললেন, এত রাতে বাড়ি ফিরছ? আমি সাবলীলভাবে জানালাম, কাজ করতে করতে একটু বেশি দেরি হয়েছে। বলে দ্রুত প্রস্থান করলাম। মহিলাটা বোধহয় উপরতলায় থাকে। তারপর আমি প্রস্তুতি নিচ্ছিলাম আপার বাড়ি যাওয়ার। খালি হাতে যেতে অস্বস্তি বোধ লাগছিল। বাচ্চা দুটো আছে, ওদের জন্যই কিনেছি কিছু। সকালে হঠাৎ কলিং বেল বেজে উঠল। সচরাচর এটা বাজে না, বাড়িওয়ালা না এলে। ভাবলাম তিনি বোধহয় এসেছেন। গেট খুলতেই গতরাতের আন্টিকে দেখলাম। উনি হাসলেন। হাতে খাবার। আমি প্রসন্নমুখে ভেতরে নিয়ে এলাম। উনি এসে বসলেন। তাকে চা, পানি, নাস্তা দিলাম। উনি কথা বলতে শুরু করলেন আমার জবের। আমিও তার সঙ্গে বললাম, আমি কিসের জব করি। প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক থাকলে ভালোই হয়। উনি চায় চুমুক দিয়ে বলেন, তুমি একা থাকো কেন? আমি ক্ষীণ হেসে বললাম, কারণ একাকিত্বই একমাত্র সঙ্গী, যে কখনো প্রশ্ন করে না, অভিযোগ করে না। নীরবতার ভাঁজে কষ্টগুলো লুকিয়ে রাখে। তিনি আমার কাব্যিক কথা বুঝলেন না। আবারও প্রশ্ন করলেন, তোমার কেউ নেই? আমি মন্থর গলায় বললাম, মা মারা গেছেন। আর বাবা? দুনিয়াতে কিছু মানুষের সব থেকেও কিছু নেই, আমিও এমন একজন। তিনি কি বুঝলেন, আমি জানি না। দুঃখী গলায় বললেন, ওহ, আবার বিয়ে করে তোমাদের দেখে না, তাই না? এমনই করে। আন্টির ভাবনা পুরোপুরি সত্য নেয়, দ্বিতীয় বিয়ের পর বাবা আমাদের ছুঁড়ে ফেলেননি। তাই মিথ্যে অপবাদ তার উপর দিলাম না। সোজাসুজি বললাম, না, কারণটা অন্য। আমি ডিভোর্সি। ঠাই। উনি হতবিহ্বল হয়ে বলেন, কি? তোমার বিয়েও হয়েছিল? ডিভোর্স? কেন? কেন হয়েছিল? আমি বুঝি না, মানুষ কেন অন্যের ব্যক্তিগত বিষয় জানতে চায়। বোঝে না, এগুলো মানুষের ব্যক্তিগত বিষয়। না চাইতেও বলে ফেললাম। উনি নির্লিপ্ততা কণ্ঠে বললেন, ওহ। তারপর থেমে, তুমি কিন্তু চাইলে আরেকবার সুযোগ দিতে পারতে। তাড়াহুড়ো করে ফেলছ। এতবার মার খেয়েও তার কাছেই ফিরে গেছিলাম। সুযোগ কম দিয়েছিলাম? তিনি দীর্ঘশ্বাস ফেললেন, কি করবা বলো? এখন দেখ, কি কষ্টটা করছ। তোমাদের মতো মেয়েদের সাথে এসব জব যায়? তবুও করতে হচ্ছে, তাও অভাব পূরণ হচ্ছে না। এই কষ্টটা সংসারে করতে, তাহলে মানুষের সামনে দিনরাত থাকতে হতো না। তার কথায় স্পষ্ট প্রকাশ পেল। কতটা সংকীর্ণভাবে দেখছেন জবটাকে। আমি কিছু বললাম না।
যার যেমন ভাবনা। আন্টি চলে গেল। বিষয়টাতে আমার রাগ লাগল না, তবে ভাবাচ্ছিল বেশ। আসলেই আমি যেভাবে বেড়ে উঠেছি, এসব কাজ আমার সঙ্গে যায় না। ভুল করেও কখনো কল্পনা করিনি। কিন্তু আজ আমাকে করতে হচ্ছে। মনটাই বিষণ্ণ হয়ে গেল। সেদিন মনটা এমনই রইল। এভাবেই আপার বাড়িতে গেলাম। আপার বুঝতে দেরি হল না। জিজ্ঞেস করল। আমি বলতে চাইলাম। শেষে বলতেই হল। আপা সব শুনল। আমাকে আশ্বাস দিল, মন খারাপ করিস না। দেখিস একদিন অনেক বড় জায়গায় যাবি তুই, আমার বিশ্বাস। হাল ছাড়িস না। দুলাভাইও একই কথা বলেন। দুলাভাইকে আমি আমার ল্যাপটপের কথা জানালাম। উনি তাকে দিতে বললেন। আমি ল্যাপটপ তাকে দিলাম। কেটে যায় আরও কদিন। এর মধ্যে দুলাভাই একদিন কল করে জানতে চাইল, আগে কোথা থেকে ঠিক করেছ? আমি তাকে অ্যাড্রেস বললাম। এরপর উনি কাগজগুলো চাইলেন। বুঝে উঠলাম না ঠিক। দিলাম ওনাকে। সপ্তাহ খানেক বাদে আপা দুলাভাই দুজনে আসলেন। দুলাভাই জানালেন, যেখানে ঠিক করতে দিয়েছিলাম, তারা অরিজিনাল কিছু একটা খুলে নিয়েছে, ডুপ্লিকেট লাগিয়েছে। এজন্য ভালো দোকান এসব ঠিক করতে দিতে হয়। আমার কি ওত জ্ঞান আছে? সেবার আমাকে টাকা দিতে হলো না, দুলাভাই ঠিক করে এনে দিলেন। কিছু সতর্ক ছিল তাতে। যাই হোক, একটা বোঝ কমল অন্তত। পড়াশোনা শেষে যেটুকু সময় পেতাম মন দিয়ে কাজ করতাম। একসময় আমার কাজগুলো আগের মতোই হতে লাগল। চাপ অনেক ছিল, তবুও নিজেকে সামলে নিতাম। বিশ্বাস রাখতাম, আমি পারব। একটা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মানসিক অবস্থা। মানসিকভাবে অসুস্থতা তাকে শারীরিকভাবেও অসুস্থ করে ফেলে। তাই ব্যর্থ হলেও ভেঙে পড়া আমি ছেড়ে দিলাম। মনে আশ্বাস রাখলাম, কিছু না হলেও আমার আপা আছে। এভাবেই দিনকাল কাটল। হঠাৎ একদিন চোখ পড়ল ক্যালেন্ডারে। সময় কতটা পেরিয়ে গেছে। আমার ডিভোর্সের 1.5 বছর হতে চলল প্রায়। আর 1.5 মাস পরেই হবে। এখনও সেই ছোটখাটো জবটাই করছি। কোচিংয়ে অফার পেয়েছিলাম, কিন্তু টাকা কম, ক্লাসও বেশি। মনটাও সায় দিল না, যদি আগের মতো হয়। দেখা গেল, এই জবটাও ছাড়লাম, ওখান থেকেও বাদ দিল। টাকা না। শোরুমের জবটাতে আপুটা স্যালারি বাড়িয়েছে 2,500 টাকা। খাওয়াটাও ফ্রি। খাটুনি বেশি, তবে এখন আগের মতো খারাপ লাগে না। তাই কোচিংয়ের জবটা করলাম না। সময়ের তালে আমার মাস্টার্সের পরীক্ষা এল। প্রিপারেশন একদম খারাপ নয়, আবার খুব বেশি ভালো বলা যায় না। মোটামুটি হয়েছে। পরীক্ষা শেষ হয়ে যেন আরেকটা বোঝ কমল। এখন ফাঁকে ফাঁকে চাকরির জন্য পড়তে লাগলাম। চাপ ছিল অনেক, কিন্তু নিজেকে ভেঙে পড়তে দেইনি। স্থির শান্ত মনে সামলে নিতাম সব। আমার আয় বাড়ল। প্রথম অল্প সংখ্যক হলেও আস্তে আস্তে বাড়তে লাগছিল। আমি বেশি আনন্দিত হইনি, কারণ যখনই একটু খুশি হই, দুঃখগুলো ছুটে আসে। কিভাবে যেন সময়গুলো চলে যাচ্ছিল। এতটা দ্রুত যেতে লাগলো আমি টেরও পেলাম না। 2 বছর চলে গেল। ভাবতেও ভীষণ অবাক লাগে আমার। 2 বছর। এই তো সেদিন না আমি ডিভোর্স নিয়েছিলাম। যাই হোক, এখন অবস্থা ভালোই আছে আমার। পেইন্টিং টুকটাক সেল হয়, ফ্রিল্যান্সিংয়ে বেশ ভালোই মোটামুটি মানের আয় হচ্ছে। একটু টানাপোড়েন তো আছেই। তবে ভালোই কাটছে দিনকাল। মাস্টার্সের রেজাল্ট বেরিয়েছে, 2nd ক্লাস পেয়েছি। সেদিন হঠাৎ অনেকদিন পর হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন আসল। দুলাভাই ছবি পাঠিয়েছেন। ঢুকতেই দেখলাম, সম্ভবত কোন চাকরির। আবারও সেই শিক্ষকতার। আমার একটুকু আগ্রহ জন্মালো না, যদিও আমি এর পড়াশোনা করছিলাম। তবুও 2 বারের ব্যর্থতার কষ্টগুলো চোখের সামনে ভেসে আসছিল। আমি ঠিক করেছিলাম আরও 1 বছর পরের পরীক্ষাটি দেব। কিছুক্ষণ পর আপা কল করল। আমি রিসিভ করতেই আপা বলল, সৌমি, কেমন আছিস বোন? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? পিচ্ছি দুটো? আপা বলল, সবাই ভালো আছে রে। ছোট্টার জ্বর হয়েছে। ভাবছিলাম তোর কাছে যাব, কিন্তু বাচ্চাটার অসুস্থতার কারণে যাওয়াই হলো না।
আমি বললাম, বাবুর খেয়াল রাখো আপা। পরে একদিন আসিস। আপার সঙ্গে আরও অনেক কথা হল। তারপর বলল, তোর ভাইয়া হোয়াটসঅ্যাপ পাঠিয়েছে দেখছিস? আমি হ্যাঁ বললাম। আপা আমার নির্লিপ্ততায় বুঝে গেল যেন। বলল, ওটার প্রিপারেশন না। আমি অনীহা প্রকাশ করলাম, পরের বছর দেব আপা। আপা দৃঢ় গলায় বললেন, পরের বছর মানে? তুই তো এমনিতেও চাকরির জন্য পড়ছিস, তাহলে পরীক্ষা দিতে সমস্যা কোথায়? চেষ্টা না করলে পারবি? আপার জন্য সেবার আবেদন করলাম। এটা মূলত ছিল সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর আওতাধীন বিভিন্ন সেনানিবাসে ক্যান্টনমেন্ট দ্বারা পরিচালিত স্কুল কলেজের শিক্ষক নিয়োগ। কলেজ এবং মাধ্যমিকের আমার হবে না, তাই প্রাইমারি অর্থাৎ জুনিয়র শিক্ষক পদে আবেদন করলাম। প্রিপারেশন নেয়া ছিল, প্রস্তুতি ভালোভাবে নিলাম। প্রিলিমিনারি পরীক্ষা ভালো হল। আকস্মাৎ বিষয় আমি উত্তীর্ণ হলাম। কেটে যায় কয়েকটা দিন। একে একে বাকি পরীক্ষাগুলোও হয়। ভালোভাবে প্রস্তুতি নিয়েই আমি দেই। কিন্তু কোন আশা রাখিনি। সময়ের সাপেক্ষে কেটে যায় দিনগুলো। ইদানিং একটা ছেলে বারবার শপিং করতে আসে। আশাটা স্বাভাবিক হলেও অস্বাভাবিক বিষয় হলো আমার কাছেই সর্বদা আসে, অন্যদের থেকে নেয় না। হেসে হেসে ইনিয়ে বিনিয়ে বিভিন্ন কথা বলবে। আমি তার উদ্দেশ্য ঠিকই বুঝেছি। ছেলেটাকে দেখে যতদূর মনে হল, অনার্স পড়ছে। একদিন কথাও হল। ছেলেটাই আমার জন্য অপেক্ষা করছিল। সে ইনডাইরেক্ট বলল, জীবনে কিছু মানুষ থাকে, যাদের সঙ্গে সময় কাটালে সময় ফুরোয় না। আপনি আমার কাছে তেমনই একজন। তারপর আমাকে প্রশ্ন করল, আপনি কি একাই থাকেন? বুঝলাম ছেলেটা আমার পিছু নিতে নিতে বাড়ি অবধি। তার দৃষ্টিতে স্পষ্ট ধরা দিচ্ছে। আমি ভনিতা ছাড়াই বললাম, জি ডিভোর্সের পর আমি একাই থাকি। ছেলেটা চমকে তাকাল। বিস্মিত গলায় বলল, আপনি ডিভোর্সি? আমি মাথা নাড়ালাম, জি। ছেলেটা থমকে দাঁড়িয়ে রইল। আমার দিকে তাকিয়ে। হঠাৎ তীব্র হর্নের শব্দে ধ্যান ভাঙল ছেলেটার। আমাকে কোনোরকম বলল, আমি আসি। বলে তৎক্ষণাৎ গায়েব হয়ে গেল। আমি ওর যাওয়ার পানে তাকিয়ে হাসলাম। মানুষও পারে। আমি বাড়িতে এলাম। বাড়িতে ঢুকেই দেখি মালপত্র। আমার সম্মুখের ফ্ল্যাটে নতুন ভাড়াটিয়া এসেছে। আমি নিজের ঘরে গেলাম। কেটে গেল আরও কয়েকটা দিন। সামনে ধর্মীয় উৎসব, তাই বেশি ব্যস্ত থাকছি। দুলাভাইয়ের কল পেলাম হঠাৎ। আমি রিসিভ করে সালাম দিলাম। দুলাভাই বললেন, সৌমি, রেজাল্ট দেখেছ? আমি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলাম, কিসের রেজাল্ট ভাইয়া? তখন ভাইয়ার থেকে আপা ফোন কেড়ে বললেন, ময়না, আজকে যে ক্যান্টনমেন্ট স্কুলের যে পরীক্ষার রেজাল্ট দিয়েছে। তুই দেখিসনি? না। দেখে আমাকে জানা। পরে দেখব আপা, এখন ভীষণ ব্যস্ত আছি। ঠিক আছে। কল কেটে দিলাম। আমার ভালো লাগছিল না। এ পরীক্ষা নিয়ে আমি মোটেও আশাবাদী নই। ব্যস্ততার মাঝেও বলেই গেলাম দেখার কথা। সেদিন ফেরার পথে ছেলেটার সঙ্গে দেখা হল। অপরাধীর মতো আছে। আমি বেরোতেই আমাকে বলল, আমি দুঃখিত, এতদিন আপনাকে ডিস্টার্ব করার জন্য। না জেনেই আপনাকে বিরক্ত করে ফেলেছি। ক্ষমা চাচ্ছি। আমি ছোট করে, ইটস ওকে বললাম। ছেলেটা চলে গেল। আমিও আমার পথ ধরলাম। পরের দিন আপা আবারও কল করে মনে করিয়ে দিলেন। আমিও অনাগ্রহ নিয়ে দেখলাম। দেখে যেন থমকে গেলাম। বুকটা ধরফর করে উঠল। আমার ভাগ্যটা এমন কেন? আমি ধপ করে বসে রইলাম। চোখ মুখ ধুয়ে কিছুক্ষণ বাদে আবারও দেখলাম। আমি বিশ্বাস করতে পারছিলাম না। এটাকেই কি তবে বলে, ব্যর্থতার মাঝে সফলতা? সময়ও ভীষণ পল্টিবাজ। না হলে সুখের সময়গুলো স্বল্প এবং দুঃখের সময়গুলো দীর্ঘ হয় কেন? কিভাবে চোখের পলকেই কেটে যায় সুখের সময়গুলো? থেমে রাখার কোন উপায় নেই? এই তো, সেদিনই না আমি চাকরিতে জয়েন করলাম, অথচ ১.৫ বছর হয়ে গেল। দিনগুলো এত তাড়াতাড়ি কাটল। আমি জয়েন করেছি দিনাজপুরের খোলাহাটিতে নামের জায়গায় অবস্থিত বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাসে ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলে। পুরোপুরি শহুরে এলাকা নয়।
ক্যান্টনমেন্টটা থাকার দরুন বর্তমানে উন্নতি হচ্ছে। আমি বাইরে একটা ফ্ল্যাটে থাকি। সেদিন রেজাল্ট দেখে আমি থমকে গেছিলাম। বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। টের পেলাম অনবরত চোখ থেকে অঝোর ধারায় অশ্রু ঝরছে। আমি ওখানেই ধপ করে বসি। অস্ফুট কণ্ঠে ডেকে উঠি, আল্লাহ, আল্লাহ। শরীর কাঁপছিল। তখনই আবার আপার কল আসল। আমি রিসিভ করতেই আপা উদ্বিগ্ন গলায় বলল, সৌমি, রেজাল্ট দেখলি? আমি কিছু বলতে পারলাম না। সশব্দে কেঁদে ফেললাম। আপা অস্থির হয়ে আমাকে ডাকল কয়েকবার। আমি কেঁদেই গেলাম। আপা আমাকে সান্ত্বনা দিল, কাঁদিস না, মানুষ ব্যর্থ হয়েই তো সফলতা পায়। মানুষ ৬-৭ বার পরীক্ষা দিয়েও চেষ্টা করছেই যাচ্ছে। তুই এতটুকুতেই হতাশ হচ্ছিস কেন? দেখিস আল্লাহ তোকে নিরাশ করবেন না। আমি ক্রন্দনরত গলায় বলে উঠলাম, আপা নিরাশ করেনি, আমি পেরেছি আপা, আমি পেরেছি। আপা খুশিতে চিৎকার করে উঠল। এতটা খুশি বলার বাইরে। মনে হল, আমার থেকে আমার আপার খুশিই বেশি। তারপর সময় কেটে যাচ্ছিল, ট্রেনিং শেষে আমাকে পোস্টিং দেয়া হয় দিনাজপুরের ক্যান্টনমেন্টে। যদিও এটা দিনাজপুরে, তবে রংপুর থেকে বেশি কাছে, দিনাজপুর থেকে দূরে। এদিকে শোরুমের আপুকে বলে আমি জব ছাড়লাম, আপুকেও বেশ আনন্দিত হয়েছিলেন। আমি এখানকার বাড়িটা ছেড়ে গেলাম, আমার চাকরির জায়গায়। প্রাথমিক অবস্থায় ১২,৫০০ টাকা বেতন। আমাকে ক্লাস শিশু, অন 3 বাচ্চাদের ক্লাস দেয়া হল। এখানে এসে আমি একটা বিষয়ে ভীষণ আশ্চর্য হলাম, এখানের টিচারদের রেশন দেয়া হয়। চাল, চিনি, আটা, তেল, ডাল পাব। বাচ্চার উপর নির্ভর করে দেয়া হয়, আমার তো নেই। নিজের জন্য যতটুকু পেতাম ততটুকুই আমার লাগত না। রেশনের আংশিক বিক্রি করতাম। আগে রেশন দেয়া হতো না, ২০ সাল থেকে এটা শুরু হয়েছে, শুধুমাত্র ক্যান্টনমেন্ট বোর্ডের অধীনস্থ স্কুল কলেজের টিচারদের জন্য। অথচ আমি জানতাম না। খরচ অনেকাংশই কমে গেছে আমার। রেশন থেকেও টাকা পাচ্ছি, চাকরির টাকা, ফ্রিল্যান্সিংও ছাড়িনি। মাঝে মধ্যে পেইন্টিং করতাম, ইচ্ছে আছে পেইন্টিং এর বড় বিজনেস দাঁড় করানোর। বর্তমান জীবনে আমি বেশ ভালো আছে। নিজের ইচ্ছেমতো খেতে পারছি, যেটা যখন প্রয়োজন পাচ্ছি। প্রতি মাসে বেতনের কয়েক হাজার টাকা আমি আম্মুর জন্য সদকায় জারিয়া দেই। আমার জীবনে সবচেয়ে অনুপ্রেরণা দিয়েছে আমার মা। ছোট থেকে তার বলা কথাগুলো সবসময় মনে গেঁথেছিল। ভাবছিলাম, আজকে যদি মা বেঁচে থাকত তার সব ইচ্ছে পূরণ করার চেষ্টা করতাম। মা ভীষণ শৌখিন ছিলেন, কিন্তু কখনোই সেসব পাননি। ইচ্ছে পূরণ হয়নি। জীবিত থাকতে না হয় কিছু করতে পারিনি, অন্তত মৃত্যুর পর কিছু করি। সন্তানেরা ভালো কাজ করলে নাকি আল্লাহ তায়ালা জানিয়ে দেন। আমার জানতে ইচ্ছে হয়, আমার মাকেও কি জানানো হয়েছে? দীর্ঘশ্বাস বেরিয়ে এল। উঠে দাঁড়ালাম। নিজেকে দেখলাম আয়নাতে। একটুখানি হেসে উঠলাম। খুব বেশি আনন্দিত হই না। আমি শুধু মনে করি আমার ডিভোর্সের প্রথম বছরটা কেমন গেছিল। কত কষ্ট, দুঃখ, ব্যর্থতার, অসুস্থতার মাঝে ছিলাম। বিভীষিকা দিনগুলো মনে পড়লেই ভেতরটা যেন কেঁপে উঠে। বারবার ব্যর্থ হয়ে ভেঙে ফেলে, আবারও আমাকে উঠে দাঁড়ানোর সক্ষমতা দিয়েছেন আল্লাহ। সেই বিষণ্ণ দিনগুলো থেকে মুক্তি দিয়েছেন আমাকে। আয়নাতে তাকাতেই আমার প্রতিবিম্বটাই যেন আমাকে বলে উঠল, কিরে সুবাসিনী, এখন হাসছিস কেন? খুব তো হতাশ হতি। এখন দেখছিস সুবাসিনী? আমাকে দোষারোপ করতে ছাড়তি না। আমি বলতাম না, ধৈর্য রাখো, চেষ্টা কর। নিষ্পাপ মনে আল্লাহকে ডাকলে তিনি কখনো নিরাশ করে না। দেখলি তো? আমি হাসলাম। নিজেকে কতবার বকাঝকা করেছিলাম। মানুষের খোঁচাখুচিতে মাঝে মধ্যে ভাবতাম দোষটা আমারই। দুঃখের সময়ে হতাশ পড়তাম। আবার নিজেই নিজেকে আশ্বাস দিতাম, সব ঠিক হয়ে যাবে, আল্লাহ নিরাশ করবেন না। তাই যেন হয়েছে। মারিয়াম সূরার একটা আয়াতের কথা মনে পড়ল, হে আমার রব, আমি তো কখনো তোমাকে ডেকে ব্যর্থ হইনি। হ্যাঁ, আমি নিরাশ হইনি। যা চেয়েছি তার থেকে আমাকে অনেক বেশি দিয়েছেন তিনি।
শুদ্ধ মনে ডাকলে আপ্রাণ চেষ্টার ফল তিনি দেরিতে হলেও দেন। আমিও পাচ্ছি। তবে এখন আমার ইচ্ছে, আমার মতন মেয়েগুলোর জন্য কিছু করার। আমার তো পড়াশোনাটা জানা ছিল, আপা ছিল বলে পারলাম। সবাই তা পারে? হাজারো অসহায় মেয়েরা আছে, যাদের যাওয়ার জায়গা নেই। আমাদের দেশে হাজারো বৃদ্ধাশ্রম থাকলেও অসহায় মেয়েদের জন্য কোন শ্রম নেই। এমন নিরুপায় আমিও ছিলাম। তাই ইচ্ছে তাদের জন্য কিছু করা। অসহায় মেয়ে, ডিভোর্সি, বিধবা। শুধুমাত্র তাদের জন্য বললে ভুল হবে, আমারও স্বার্থ থাকবে এতে। কি করা যায় ভেবে পাচ্ছিলাম না। আমার একজন কলিগের সাথে কথা বললাম। প্রায় আমার সমবয়সী। শিখা নাম। তার সঙ্গে আলোচনা করতে তিনি আমাকে একটা মেয়ের কথা বললেন, বিধবা, একটা বাচ্চা আছে, ভিক্ষা করে খায়। বেশি বয়স নয়। আমি তার সঙ্গে দেখা করতে চাইলাম। মেয়েটার নামটা ভীষণ সুন্দর, আলো। অথচ তার জীবনে অন্ধকারে ভরা। মেয়েটার সঙ্গে কথা বলে বুঝলাম, মেয়েটা নিম্ন মধ্যবিত্তের। ক্লাস 10 অবধি পড়েছে। বাবা মা মারা গেছে। ভাইয়েরা জমির ভাগ দেয়নি। অন্যদিকে শ্বশুরবাড়িতে স্বামী মরার পর তাকে বের করে দিয়েছে, স্বামীর কোন অংশও দেয়া হয়নি। নিরুপায় হয়ে মানুষের বাড়ি বাড়ি ঘুরে শেষমেশ ভিক্ষার রাস্তাটা বেছে নিয়েছে মেয়েটা। বয়স বোধ হয় 30-এর ঊর্ধ্বে হবে। 32, 33। আমার মায়া লাগল। ওর খরচ চালানোর মতো সক্ষমতা নেই। সেদিন অল্প সংখ্যক টাকা দিয়ে চলে আসলাম। কি করাবো ভেবে পাচ্ছিলাম না। এমন কোন কাজ বেছে নেব, সেখানে আমারও প্রফিট হবে, তারাও নিজের পেট চালাতে পারবে। সম্ভবত উদ্যোক্তা বলে। কোন বিষয়ের উপর হব ভেবে পাচ্ছিলাম না। ফ্রিল্যান্সিংয়ের কথা ভাবলাম একবার, এতে বেশ সময় লাগবে। সবাই সহজে পারে না, কাজ পায় না। ততদিন মেয়েটার খরচ চালাবে কে? আবার ল্যাপটপ পিসিরও ব্যাপার আছে। পেইন্টিং সবাই পারে না, এটা ব্যয়বহুল। রঙের যা দাম। বাকি সামগ্রী? এতে খুব বেশি সেলও হয় না বড় প্ল্যাটফর্ম না থাকলে। সেদিন সারাদিন ভেবেও পেলাম না। অস্থিরতা, চিন্তার মাঝে গভীর রাতে হঠাৎ আপার কল আসল। আমি তটস্থ হলাম। এত রাতে? কল ধরতেই আপা বলল, সৌমি, কি অবস্থা তোর? ভালো আপা। তুই বালা। হঠাৎ এত রাতে কল করলি, সব ঠিক আছে? আপা চুপ রইলেন। সময় নিয়ে ইতস্তত কণ্ঠে বললেন, আছি রে। শোন না, তুই কাল পরশু এদিকে আসবি? আমি উঠে বসলাম, আপা সব ঠিক আছে? বাবুরা, তুই, দুলাভাই? হঠাৎ ডাকছিস? আপা আবারও সময় নিয়ে বললেন, তুই একটু আয় না ময়না। আমি অধৈর্য হয়ে পড়লাম, কি হয়েছে বলবি তো? আঙ্কেল আন্টি ঠিক আছেন? আপা তৎক্ষণাৎ বললেন, বাবা খুব অসুস্থ। আমি অস্থির কণ্ঠে বললাম, কি হয়েছে আঙ্কেলের? আপা চুপসে রইলেন। আমি আবারও জিজ্ঞেস করাই আপা বললেন, আমাদের বাবা রে সৌমি। আমি বিড়বিড় করে উঠলাম, আমাদের বাবা? হুমা। আমি নীরব রইলাম। চোখে ভেসে উঠল সেদিনের কঠোরতা। কানে বেজে উঠল, আমার বাড়িতে উঠতে পারবি না। চোখ দিয়ে জল পড়তে লাগল। চোখ বন্ধ করে আটকানোর চেষ্টা করলাম। চোয়াল শক্ত করে বলল, আমি তার কেউ না আপা। তাই আমার যাওয়ার কোন প্রয়োজন বোধ করছি না। আপা কাতর স্বরে ডাকল, সৌমি। আমি গলা খাকারি দিয়ে বললাম, আমি ব্যস্ততায় আছি আপা। যেতে পারবো না। আপা বুঝল আমি রেগে বলেছি। ও অসহায় গলায় বলল, বাবা হাসপাতালে সৌমি। খুব অসুস্থ। তোকে দেখতে চাচ্ছে। আপার কথা শেষ না হতেই আমি বললাম, আমাকে আগে দেখেনি, এমন তো না তাই না? আপা তার কথা সমাপ্ত করতে লাগল, তার শরীরের অবস্থা বেশি ভালো নয় সৌমি। কখন কি হয় বলা যায় না। তোকে দেখতে চাচ্ছে। আয় না একবার বোন। যতই হোক আমাদের বাবা তো, বল। আমার কান্না এসেই গেল। দৃঢ় গলায় বললাম, কিছুই হয়নি ওনার। ওসব নাটক, ভ্রম যত। কি খেয়ে মরবে উনি? ঠিক সেভাবেই বললাম, যেভাবে ওই লোকটা আমার মায়ের অসুস্থতার সময় বলত। আপা বুঝতে পারল মায়ের মৃত্যুর ক্ষোভ প্রকাশ করলাম। আপা বলল,
সৌমি, মা এত কষ্ট করেও কখনো বাবার অমঙ্গল চায়নি। সব সময় দোয়া করেছেন। বাবা যা করেছে তার সঙ্গে তাও তিনি কখনো ছাড়ে যাননি। বাবার প্রতি রাগ রাখেননি। এত কিছু সহ্য করে মাই যখন তাকে ক্ষমা করে দিয়েছে, তখন আমরা কি রে বল? মায়ের এই সরলতার প্রতিও আমার ক্ষোভ। তবে লোকটার প্রতি যে শুধু মায়ের জন্যই রাগ লাগত, তা না। মায়ের সঙ্গে যাই করুক না কেন, তবুও মনে তার প্রতি ভালোবাসা ছিল আমার। বাবা তো। কিন্তু ভরা আসরে যেদিন তিনি আমাকে প্রত্যাখ্যান করলেন, আমার ভেতরটা চুরমার হয়ে গেছিল। বাবার অস্তিত্ব মুছে দিয়েছি মন থেকে। সেদিনটা না হয় গেল, ডিভোর্সের পরও ভাবল না, মেয়েটা কোথায় আছে, কিভাবে থাকবে, কিভাবে চলবে, খাবে। আমার ভেতরে তার প্রতি অনুভূতিটুকু দাফন করেছি সেদিনই। আপাকে আমি দৃঢ় গলায় বললাম, তিনি তোর সঙ্গে সেসব করেনি যা আমার সঙ্গে করেছে। আমি ভুলিনি আমার কষ্টগুলো। আমি এই সমাজে কতটা সংগ্রাম করে বেঁচেছিলাম, জানিস? মানুষে যখন জিজ্ঞেস করত, ডিভোর্সের পর বাবার বাড়িতে কেন যায়নি, আমি কি উত্তর দিতাম? বাবা নেয়নি। তখন তারা বুঝত মেয়েটাই খারাপ, না হলে বাবাও নেয়নি কেন? শ্বাস ফেললাম। চোখ মুছে বললাম, ওনার সুস্থ থাকার জন্য বউ এনেছিল না? বউই সুস্থ করুক। আমি গেলে তিনি সুস্থ হয়ে যাবেন না। রাখলাম। কল কাটার আগ মুহূর্তে আপা বললেন, তার না হয় বিবেক, মনুষ্যত্বে ঘাটতি ছিল, তোর তো নয়। আমরাও যদি তার মতোই করি, তাহলে পার্থক্য কোথায় রইল? তার জন্য না হলেও আমার জন্য আয়। তোর আপার কথা রাখবি না, ময়না? তারপর কিছুক্ষণ থেমে, আমি আর জোর করব না, শুধু এতটুকুই তোর আপার কথা ভেবে দেখিস। বলে রেখে দিল। সারারাত আমি ঘুমাতে পারলাম না। বারবার কানে বাজছিল, বাবা হাসপাতালে। বেশি ভালো অবস্থা নয়। পুরোটা রাত আমি ছটফট করছিলাম। বুকটা ভার হচ্ছিল। বাবার সঙ্গে কাটানো মুহূর্ত খুব কম। হাতে গোনা কয়েকবার পাশাপাশি বসা, জড়িয়ে ধরা হয়েছিল ছোটবেলায়। সেসব চোখে ভাসছিল। আমি নিজেও বুঝতে পারলাম না, আমি কেন কাঁদছিলাম। আপার বলা কথাটা বোধহয় সত্যিই, তার মনুষ্যত্বে না হয় নেই, আমার তো আছে। পরের দিন স্কুলে গিয়ে হেডমাস্টারকে জানিয়ে ছুটি নিলাম দুদিনের। ট্রেন ধরে চলে এলাম রংপুরে। আপার বাড়ি এখানেই, তবে আমাদের বাড়ি থেকে দূরে। আমি আপার বাড়িতে গেলাম। তারপর আপা সহ গেলাম ইসলামী ব্যাংক হাসপাতালে। সেখানে ভর্তি আছেন। আপা ঢুকলেন আগে। আমি দরজায় দাঁড়িয়েছিলাম। বুকটা কাঁপছিল। তিনি আপার সঙ্গে কথা বলছিলেন, সে সময়ে আমি ঢুকলাম। তিনি আমার দিকে তাকালেন। যেন চিনতে পারছিলেন না। আমি নিকাবটা সরালাম। তিনি পলকহীন তাকিয়ে রইলেন। তার চোখ দিয়ে অশ্রু পড়তে লাগল। অস্ফুট গলায় বললেন, সৌমি, মা। আমি ভাবান্তর হলাম না। আপা বলল, আয়। ধীর পায়ে এগিয়ে গেলাম। লোকটা কাঁদলেন। ক্যানুলা লাগানো হাতটা দিয়ে আমার হাতে ছুলেন। শক্ত করে ধরলেন। জিজ্ঞেস করেন, কেমন আছিস মা? আমি স্বাভাবিকভাবে জবাব দিলাম, আলহামদুলিল্লাহ, খুব ভালো। তিনি আমার হাতটা ধরে রইলেন। বললেন, তোর বাবার প্রতি রেগে আছিস, মা? আমি তোর খারাপ চাইনি, সংসারটা বাঁচাতে চেয়েছিলাম মা। তালাকের কয়েক মাস পর তোর খোঁজ করছিলাম, বাড়িতে আনতে। জানলাম তুই নাকি চাকরি করে খাচ্ছিস। ভালো আছিস? ঠাইয়েরা। আমি ছোট করে, ও আচ্ছা, বললাম। তাতে স্পষ্ট অনুভূতিহীন। বাবা অঝোর ধারায় কেঁদে বললেন, তুই আমাকে ক্ষমা করে দে রে, ক্ষমা করে দে। অনেক কষ্ট দিছি। আমি তৎক্ষণাৎ বললাম, দিলাম ক্ষমা করে। তিনি আমার দিকে তাকিয়ে রইলেন। তৎক্ষণাৎ এল তার দ্বিতীয় স্ত্রী। মিষ্টি হেসে বলল, সৌমি না? কেমন আছো? বালাও। এতদিন পর। আপা ডেকেছে, তাই। বিয়ে করেছ? না। এখন কি করছ? খাকারে। শুনেছিলাম দোকানে দাঁড়িয়ে কাপড় বিক্রি করে, কি যেন বলে? এখনও সেটা করছ? খানিকটা তাচ্ছিল্যভাবে বলল। আমি সাবলীলভাবে জানালাম, জি না,
আমি ক্যান্টনমেন্ট স্কুলে শিক্ষকতা করি। বাবা অবাক হলেন, তুই শিক্ষক হয়ে গেছিস? ইমোশনাল হলেন। চোখে যেন গর্ব ভেসে উঠল। মহিলাটা ভ্রু উঁচিয়ে রইলেন। তৎক্ষণাৎ জিজ্ঞেস করলেন, বেতন কত পাও? এটা কি সরকারি নাকি বেসরকারি? আমি ক্ষীণ হাসলাম, যা পাই আলহামদুলিল্লাহ। এছাড়া রেশনও আছে। সরকারি জব। মহিলাটা যেন আরও অবাক হলেন, রেশনও দেয়? কি কি পাও? আমি বললাম। তৎক্ষণাৎ বেহায়ার মতো বললেন, আমাদের দিও তো। ওতগুলো কি করবা? আমি খানিকটা রগড় করে বললাম, আমি আমার জিনিসের কি করব সেটা নিশ্চয়ই আপনার বলার কথা নয়। দান করতে আমি পছন্দ করি, আপনাকে না হয় দিলাম কিছু। অপমানে মুখটা থমথমে হয়ে গেল। মহিলাটা বাবার দিকে তাকালেন রাগান্বিত হয়ে। বাবা তাকে চুপ করে থাকতে বললেন। আমি আমার হাতটা ছড়িয়ে নিলাম। বাবা বললেন, আজকের দিনটা থাক না আমার কাছে। তথাপি শান্ত গলায় শুধালাম, দুঃখিত। তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা যা, কাল আবার আসিস। আবারও দুঃখিত। তার মুখটা ক্রন্দনরত হল, যেন খুব অসহায়। আমি উপেক্ষা করে আপা বললাম, আপা আমি যাচ্ছি। তুই কি এখন যাবি? আরেকটু পরে যাই। না আপা, আমার যেতে হবে। রাত হয়েছে অনেক। আজকে আমার বাড়িতে থাক। না আপা, আর জোর করিস না। তুই তোর দোহাই দিছিলি বলেই এসেছি এখানে। আমার কোন কাজ কিংবা প্রয়োজনীয়তা নেই এখানে। নিজেকে গুছাতে গুছাতে বললাম, তুই তবে দুলাভাইকে ডেকে নিস। আমি গেলাম। বলে বেরোলাম। ধীর পায়ে হাঁটতে হাঁটতে পথে নামলাম। নেকাবটা ভিজে যাচ্ছে অশ্রুতে। আটকানো কান্নাগুলো বেরিয়ে আসছে। কি অদ্ভুত! একসময় যে মানুষটা নিতে নাকচ করে দিয়েছেন, আজ আমার উপস্থিতি দীর্ঘ হোক চাইছেন। ভাগ্যের উপরও হাসি পায়। মনটা নরম হলেও ওনাকে দেখার কেন অনুভূতিহীন হয়ে গেছিলাম। বাবা! কতটা ভার শব্দের। আমার স্টুডেন্টগুলোর বাবাদের দেখি, হাত ধরিয়ে ধরিয়ে স্কুলে দেয়। অথচ আমার স্কুল ও বাবার অফিস একই দিকে হয়েও তিনি নিয়ে যেতেন না। এসব ভেবে মন করতে ভালো লাগে না। সেদিন ট্রেন ধরে চলে আসলাম খোলাহাটিতে। পরের দিনটা ছুটি নিয়েছিলাম। এত সবের মধ্যে আলো নামের মেয়েটার কথা। মেয়েটাকে আমি ভরসা দিয়েছি ওর কাজের ব্যবস্থা করব। কিন্তু কি কাজের ব্যবস্থা করব সেটা জানি না। পরের দিন আমি আলোর কাছে গেলাম। কি একটা ঘর! আলোকে জিজ্ঞেস করলাম, তুমি কি কি পারো? আলো জানালো, সে বাড়ির সব কাজকর্ম পারে। আমাকে রিকোয়েস্ট করল, না হয় কোন মানুষের বাড়িতে কাজ দিতে, কিংবা আমি যেন তাকে রাখি। আমার কাজের মেয়ে প্রয়োজন নেই। আমি আলোকে বোঝানোর চেষ্টা করলাম। ও বুঝালা। আবারও একই প্রশ্ন করলাম, তুমি এমন কোন কাজ পারো, মানে যেটা দিয়ে ভালো ইনকাম করতে পারবে? মানুষের বাড়িতে কাজ ব্যতীত। আলোর মুখ অন্ধকার হল। আকস্মাৎ উজ্জ্বল হয়ে বলল, আমি খুব ভালো রাঁধতে পারি আপা। আমি ভাবলাম, না একটা হোটেল কিংবা খাবারের দোকান দেয়া সম্ভব নয়। ব্যয়বহুল। অনলাইন করা যায়, তবে এই এলাকায় চলবে বলে মনে হয় না। রংপুর হলে হতো। আমি বললাম, আর? ও বিড়বিড় করল, আর? মনে করতে লাগল। ঈষৎ সময় গেল। তারপর বলল, আমি টুকটাক সেলাই পারি, আমার আম্মা করত। তখন শিখছিলাম। আমি আগ্রহ নিয়ে বললাম, সেলাই মেশিনে? মাথা নাড়াল আলো। এটা করা যায়। আমি বলি, ওটা কোথায়? তাহলে এত কষ্ট করে খাচ্ছ কেন তুমি? ও নির্লিপ্ততা গলায় বলল, এইটা ভাবি দেয় নাই আপা। ওখানে আছে। আমি বলার কিছু পেলাম না। সেদিন সেখান থেকে ভাবতে ভাবতে ফিরলাম। মেয়েটার যদি কোন ব্যবস্থা হয়, তবে অধিকার যেগুলো হরণ করা হয়েছে, সেগুলো ফেরাব। পরের দিন স্কুলে গিয়ে কলিগটার সঙ্গে কথা বললাম। সে ভেবে বলল, তুমিই কিনে দিতে পারো ওকে। তাহলেই তো হচ্ছে। তুমি তো উদ্যোক্তা হতে চাও, পাশাপাশি অসহায় মেয়েদের সহায়তা করতে চাও, তাই না? তাহলে একটা থেকে না হয় শুরু হোক আলোকে দিয়ে। আমি ওকে নিষ্প্রভ কণ্ঠে করলাম, কিন্তু এখানেও বেশি না হলেও সব মিলিয়ে 10-12 হাজার টাকা খরচ হবে।
কিছু করতে চাইলে দিতে হবে। ইনভেস্ট না করলে হবে? আমি সারারাত ধরে ভাবলাম সেদিন। খারাপ আইডিয়া না। শুরু করা যেতে পারে। কয়েকটা দিন কাটল। হঠাৎ একটা নাম্বার থেকে কল এলো। রিসিভ করে সালাম দিয়েই জিজ্ঞেস করলাম, কে আপনি? সৌমি, মা। আমি তোর বাবা। মুখটা থমথমে হল। আমার নাম্বার কোথায় পেলেন? তোর আপার থেকে নিয়েছি। কি কারণে? তোর কথা খুব মনে পড়ছিল। কি জন্য? আমি জিজ্ঞেস করলাম। উনি বললেন, সেই যে গেলি, আর এলি না। প্রয়োজন বোধ করছি না। আপনাদের কাছে তো আমি অপ্রয়োজনীয়। তিনি অসহায় কণ্ঠে বলেন, এভাবে কথা বলছিস কেন মা? সরি, কিভাবে? তিনি চুপ করে রইলেন। আমি বললাম, আর কিছু বলার থাকলে বলুন নয়তো রাখুন। তিনি এক দুটো কথা বলে রাখলেন। আমার একদমই ভালো লাগে না। যখন প্রয়োজন ছিল, তখন পাশে পাইনি, এখন আর কাউকে দরকার নেই। এখন সুবাসিনী নিজেই চলার সক্ষমতা রাখে। সেই সুবাসিনী, যাকে ডিভোর্সের জন্য নিজের বাবাই প্রত্যাখ্যান করেছিল, সেই সুবাসিনী যাকে ডিভোর্সি বলে সমাজের কিছু মানুষ মুখ ছিটকাত। সময়গুলো কাটতে লাগে দ্রুত। আলোকে আমি যাবতীয় কিছু কিনে দিয়েছি। অবশ্য দেয়ার আগে একটা চুক্তি করে নিয়েছি স্ট্যাম্প পেপারে। আজকাল কজন মানুষকে ভরসা করা যায়, তাই কোন রিস্ক নেইনি। সময়গুলো দ্রুত কাটছিল। আলোকে কাজ পাওয়া অবধি আমার বাড়িতে কাজের জন্য রাখলাম, বেশি খেত না মেয়েটা। শুধু বাচ্চাকে খাওয়াত। ওর তেমন ডিমান্ড ছিল না, শুধু তিনবেলা দুমুঠো ভাত খেলেই তৃপ্ত হতো, আর একটা কাপড়। মাসের পর মাস চলে গেল। 4 মাস ভালোভাবে কাজ করতে শিখল, পাশাপাশি শুরু করল। আলো প্রথম প্রথম ব্যর্থ হচ্ছিল, তারপর ওকে আমি আমার করুণ গল্প শোনালাম। যদিও আমি নিজেও সংশয়ে ছিলাম, সাবানার মতো কি একটা মেশিন দিয়ে ভাগ্য খুলবে? ও নিজের সর্বোচ্চটা দিয়ে আপ্রাণ চেষ্টা করেছিল। ধীরে ধীরে টুকটাক কাজও পেল। মাঝে মধ্যে ও হতাশ হয়ে বলত, আমার জন্য আপনার টাকা নষ্ট হল। আমি বিশ্বাস রাখতাম, ও পারবে। ও পেরেছিল। সময় লেগেছিল, তবে ধীরে ধীরে সফল হতে লাগছিল। এদিকে আমিও আরেকটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, যখন ক্লাস 4-এর ক্লাসও দেয়া হল। ওখানের কিছু বাচ্চা প্রাইভেট পড়তে আগ্রহী ছিল। আমি না করিনি। শুরুতে 4টে পড়লেও আস্তে আস্তে সংখ্যাটা বৃদ্ধি পায়। আমার আয় আরও বাড়ল। ফ্রিল্যান্সিংয়ে এখন ভালোই ইনকাম হচ্ছে। চাপ বেশি যাচ্ছে, তবুও ভালোই। এদিকে আমার বেতনও বেড়েছে। আস্তে আস্তে আলোও সফল হচ্ছে। আমি আমার স্বপ্নের খুব কাছে। কৃতজ্ঞতায় মনটা ভরে উঠল। কষ্টের পরেই সুখ আসে। সবকিছু সম্ভব হয়েছে আমার রবের জন্য। তিনি আমায় ভেঙে আবারও জোড়া লাগিয়েছেন। ব্যর্থ করে এত বেশি সফলতা দিয়েছেন, বলার বাইরে। এজন্যই তো সূরা আদ-দোহায় বলেছেন, শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে। মনটা যখনই একটু খুশি হতে শুরু করে তখনই মন খারাপ শুরু হয়। দিনকাল ভালো গিয়েও ভালো যাচ্ছে না। অকারণে মন খারাপ থাকে। আপার থেকে জানলাম, বাবা সুস্থ হয়েছেন। বাড়িতে গিয়েছেন। মায়ের সঙ্গে অনেক জঘন্য কাজ করেছেন উনি। তবুও মায়ের তার প্রতি অভিযোগ ছিল না, ক্ষমা করে দিয়েছেন। সেখানে আমি ধরে রেখে কি করব? সেদিন যদি বাবা আমাকে বাড়িতে এনে কথাগুলো বলতেন, তাহলে হয়তো এতটাও কষ্ট পেতাম না। সেসব কথায় গেলাম না। আলোর কাজের পরিমাণ বাড়ছে। অল্প সময়ে মেয়েটা কঠোর পরিশ্রম করেছে। ফ্রিল্যান্সিংয়ের টাকাগুলো আমি অযথা খরচ করছি না। এটা রেখেছি সামনে কাজে লাগাবো। আলোর মতো আরও মেয়ে খুঁজব। এভাবে কেটে যায় কয়েকটা মাস। সেদিনটা আমার বিয়ের তারিখ। হঠাৎ মনে পড়ল, প্রাক্তন স্বামীর কথা। আরেকটা বিয়ে করেছে। বেশ সুখেই আছে নিশ্চয়ই। প্রায় 1 বছর আগে দেখা হয়েছিল, সেদিন ঘটেছিল অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, যা আমার চোখ খুলে দিয়েছিল। সময়গুলো দ্রুত কাটছিল। মায়ের কথা মনে পড়ত খুব। ইস, যদি তিনি বেঁচে থাকতেন। মা না থাকার আফসোস, পৃথিবীর সমস্ত কিছু না থাকার আফসোস।
মায়ের কথার সঙ্গে মনে পড়ল আমার শাশুড়ির কথা। কেমন আছেন মানুষটা? রোগা শরীরটা নিয়ে এখনও খেটে চলছেন? অনেকগুলো বছর হয়েছে, ইচ্ছে করল ওনার সঙ্গে দেখা করার। সময় করে গেলাম একদিন সেই বাড়িতে। প্রাক্তন শাশুড়ি মায়ের জন্য অনেক ফলমূল কিনলাম। এলাকা পা রাখতে দেখলাম সব কত পরিবর্তন হয়েছে। গেট দিয়ে ঢুকতেই নজর পড়ল আমার প্রিয় গাছগুলোর উপর। 2-3টে মরে গেলেও বাকিগুলো বেঁচে আছে। মনটা উৎফুল্ল হয়ে উঠল। উনি আমার কথা রেখেছেন, আমার গাছগুলোকে যত্নে রেখেছেন। আমি কি বলে ডাকব ভেবে পাচ্ছিলাম না। রান্নাঘরে তিনি। গন্ধ উঠেছে। ডিভোর্সের পরেও মা বলাটা শোভা পায় না। তৎক্ষণাৎ কারোর দুর্বল কণ্ঠ শুনতে পারলাম। আমার সেই শ্বশুরের। তখনই রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। আমাকে দেখে চিনলেন না। আমি জিজ্ঞেস করলাম, কেমন আছেন? আমার কণ্ঠস্বর পরিচিত লাগল তার। তিনি সন্দিহান কণ্ঠে বললেন, সৌমি। আমি মাথা নাড়ালাম, জি। অবাক চোখে দেখছিলেন আমাকে। তারপর গেলেন শ্বশুরের কাছে। আমি একটু চিন্তিত হলাম, লোকটা আমার কণ্ঠ নিশ্চয়ই শুনেছে, তবে বেরিয়ে এল না কেন? কিছুক্ষণ বাদে শাশুড়ি এলেন। আমাকে বললেন, বসো। হঠাৎ কি মনে করে এলে? আমি বসলাম, ফলমূলগুলো তাকে দিয়ে বললাম, জানি না, আপনার কথা মনে পড়ছিল। তাই এলাম। ফলমূলগুলো হাতে করে বললেন, এসব আনতে গেলে কেন? আপনার জন্য। আমি মুখটা খুললাম। তিনি এসে বসলেন, দাঁড়াও চা আনি। আমি নাকচ করলাম, পরে খাব। আগে কথা বলি। তাকে জিজ্ঞেস করলাম, দিনকাল কেমন যাচ্ছে আপনার? আগের থেকে শুকিয়েছেন। তিনি মলিন হাসলেন। আমাকে বললেন, তুমি দেখি আগের থেকে বেশ সুন্দর হয়ে গেছো সৌমি। আমি হেসে ফেললাম। উনি বললেন, বেশ ভালোই আছো। জি আল্লাহর রহমতে। তিনি নিষ্প্রভ হেসে জানতে চাইলেন, আমি কি করছি বর্তমানে? বিয়ে করেছি কিনা? আমি জানালাম। তিনি প্রসন্নমুখে বলেন, যাক, জেনে ভালো লাগল। সুখে থাকো। আমি তৎক্ষণাৎ বললাম, আপনারাও তো বেশ ভালোই আছেন। ওনার মুখের জলজল ভাবটা কমল, আর ভালো থাকা। আমি একটু টিটকারি করলাম, আপনার ছেলে আবার বিয়ে করেছে। নিশ্চয়ই এখন মনের মতো বউ এসেছে আপনাদের ঘরে। তিনি বলেন, না রে মা। তখনই আবারও সেই দুর্বল কাপা কণ্ঠে, কে? কে এসেছে? উনি চেঁচিয়ে বললেন, সৌমি। সৌমি এসেছে। আমি সন্নিগ্ধ কণ্ঠে বলি, ওনার কি হয়েছে? ঘর থেকে কেন জানি বেরোচ্ছেন না। আমার কথা শুনেও ভেতরে থাকার লোক তো উনি না। শাশুড়ির মুখটা ক্রন্দন হল। নাক টেনে বললেন, কি আর বলি। উনি আজ বিছানায় পড়ে 1.5 বছর। আমি চমকে উঠলাম, কি হো? কে বাবায়? কি হয়েছে ওনার? ওনার চোখ দিয়ে অশ্রু ঝরল। রোদন গলায় বললেন, আল্লাহ কেন যে আমাদের থেকে মুখ ফিরাই নিছে। সাইফ আর ওর বাবা মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করে। তারপর থাকি ওর বাপের এই অবস্থা। অ্যাক্সিডেন্ট তো সাইফেরও হয়েছে। সে তো সুস্থ আছে। ওর মাথায় হেলমেট ছিল, ঘাসের উপর পড়ছিল, আর ওর বাপ রাস্তাতে। সাইফ একটু আঘাত পেয়েছিল। আমি বললাম ছোট করে। বেশ ভাবিয়েছে বিষয়টা। আমি দুঃখ প্রকাশ করলাম, জেনে খুব খারাপ লাগল। আমি কখনোই আপনাদের খারাপ চাইনি। তিনি মুখটা মুছলেন। আমার জানতে ইচ্ছে করল, সাইফের বউ কোথায়, কেমন? আমার থেকে ভালো? যদিও মানুষটার প্রতি বিন্দুমাত্র অনুভূতি নেই, যা করেছে। আমি জিজ্ঞেস করলাম, আপনার বৌমা নেই? না। কেমন সে? জিজ্ঞেস করেই ফেললাম। তিনি মলিন মুখে বলেন, আর বলিস না রে। সংসারে অশান্তির কারণ। 2 দিন পরপর বাপের বাড়ি যায়, কাজ তো নাম নাই। বাপের টাকার ফুটানি দেখায় খালি। দিন রাত সাইফের সাথে ঝগড়াঝাটি করে। ওর জ্বালায় সাইফ বাড়িতেই থাকতে পারে না। বাড়িতে অভাব ধরছে, মেয়েটার পিছনেই অর্ধেক টাকা চলে যায়। কিছু হইলেই খালি বড়লোক বাপের হুমকি দেয়। আমি শুনে হতবাক হয়ে রইলাম। মনে কেন জানি একটা স্বস্তি এল, বুঝুক ঠেলা। আমি ওনার হাত ধরলাম, মন খারাপ করবেন না।
ধৈর্য রাখুন, আল্লাহ সব ঠিক করে দেবেন। তিনি আমার হাতের উপর হাত রাখলেন। কেঁদে বললেন, তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, আমাদের মাফ করে দিও। আমি তাকে বলি, আরে হো, আপনি মাফ চাইছেন কেন? আমার কারোর প্রতি কোন অভিযোগ নেই। আমি ভালো থাকতে পারছি, এটাই আমার জন্য অনেক। তারপর উঠলাম, আজ চলি। উনি মানলেন না, সে কি এখনই যাচ্ছ কেন? ক্ষীণ হেসে শুধালাম, আপনাকে দেখতে এসেছিলাম। ভীষণ মনে পড়ছিল। দেখা হয়েছে। এখন যাই। কিছু খেলে না তো? অন্য আরেক দিন। যাওয়ার আগে গাছগুলোকে দেখে বললাম, ধন্যবাদ আপনাকে। আমার গাছগুলো যত্নে রেখেছেন। এগিয়ে গেলাম। পিছন ফিরে বললাম, ভালো থাকবেন মা, চলি। মা বলায় ওনার মুখটা অসহায়ের মতো দেখা গেল। এগিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দোয়া দিলেন। আমি চললাম নিজের পথে। জীবনটা কি বিচিত্র। কালকে আমার যা ছিল না, তাদের ছিল। আজ আমার আছে, তাদের নেই। আসলেই, আমি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। সুখের খোঁজে ছেড়েছিলাম সংসার। এখন সুখ, টাকা, সুস্থতা সবই আছে আমার। আর প্রেম? সেও এসেছিল। যদিও আমার পক্ষ থেকে সেটা প্রেম বলা যায় না। ভালো লাগা জন্মাতে শুরু করেছিল মাত্র। নতুনভাবে জীবন শুরু করার কথা ভেবেছিলাম তখনই। একটা বছর আগের কথা। নিচতলায় নতুন ভাড়াটিয়া আসে। ছোট পরিবার, বাবা, মা আর দুজন ভাই। ছোটজন রংপুরের কলেজে পড়ার দরুন ওখানে থাকত। বড়জন কাজের জন্য পরিবার নিয়ে এসেছে। তারপর একদিন বৃদ্ধ এক মহিলা এলেন। নতুন ভাড়াটিয়া আন্টিটা পরিচিত হলেন। আশ্চর্যের বিষয়, তিনি আমাকে কোন ব্যক্তিগত প্রশ্ন কিংবা কথা বলেনি। কেন আমি একা থাকি, কেন কেউ নেই, এমন কিছুই বলেননি। খুব সাধারণ কথাবার্তা বলেছেন। বিষয়টা আমার খুব ভালো লেগেছে। তিনি মূলত লবণ নিতে এসেছিলেন। যাওয়ার আগে তার বাসায় ডাকলেন আমাকে। আমি সময় করে যাব, বললাম। তারপর কদিন যেতে হঠাৎ কলিং বেজে উঠল সকাল সকাল। আমি দরজা খুলতেই চশমা পরা ছেলেকে দেখলাম, হাতে বাটি। আমাকে দিয়ে বললেন, আম্মু পাঠিয়েছে। ক্ষীরের সুন্দর গন্ধ আসছিল। তিনিই আন্টির বড় ছেলে। আমি অপ্রস্তুত ছিলাম। নিয়ে নিলাম। তারপর সেদিন বিকেলে বাটিটা ফেরত দিতে তাদের কলিং বেল বাজালাম। ওই ছেলেটাই দরজা খুলল। আমি বাটিটা এগিয়ে জিজ্ঞেস করলাম, আন্টি নেই? আম্মু শুয়েছে। কোন বিশেষ প্রয়োজন? না হা। ইতস্তত বোধ হচ্ছিল। তিনি দরজা লাগাতে যাচ্ছিলেন তখন বললাম, পেঁয়াজ হবে? উনি আটকে গেলেন, জি। আমি ভীষণ ইতস্তত বোধ করলাম, পেঁয়াজ। তিনি বলেন, একটু দাঁড়ান। তারপর দিলেন আমাকে। আমি যাব তখনই লজ্জিত হয়ে বলেন, দুঃখিত, আপনাকে ভেতরে ডাকতে মনে ছিল না। সমস্যা নেই। সত্যি বলতে তার থেকে লজ্জা পেয়েছি আমি। আগে কখনো কারোর বাড়িতে গিয়ে চাইনি। ওই দিন আন্টিটা বেশ ফ্রিভাবে কথা বলেছিল, আমার থেকে লবণ নিয়েছিল। বলেছিল, আমার কিছু লাগলে তার কাছে আসতে। তাই ভাবলাম, যেহেতু বাড়ির পাশেই আছেন, তার থেকেই নেই। পরে দিয়ে দেব। এ সময়ে বাজারে যেতে ইচ্ছে করছিল না। তারপর আমি বাড়িতে এলাম। কয়েকদিন কেটে যায়। সেদিন আমি স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। হেঁটে যাচ্ছিলাম, তৎক্ষণাৎ পিছন থেকে ছেলেটা এল। আমাকে বলল, আপনি আমাদের পাশের ফ্ল্যাটের মেয়েটা না? জি। সে হেসে বলল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তিনি আবারও হাসলেন। বললেন, আপনার নামটাই জানা হয়নি। জানতে পারি কি? আমি বলি, সুবাসিনী। ছেলেটা চমৎকার হাসল, আরে হো বাহ। একটুর জন্য মিলতে মিলতে মিলল না। আমি ভ্রু কুঁচকে বলি, সরি। সে আবারও হাসল, আমি প্রথম। আমি হ্যাবলার মতো জিজ্ঞেস করি, কিসে প্রথম? হাসি মুখে জবাব দিল, আমার নাম প্রথম। তারপর থেমে, তোমার নাম সুবাসিনী, আমার নামটা প্রথম থেকে প্রতাপ হলেই মিলেই যেত রবীন্দ্রনাথের উপন্যাস। কি যেন নামটা? সুভাষিনী। হ্যাঁ, হ্যাঁ এটা। শেষে অপূর্ণতা পায়। আমার নাম সুভাষিনী নয়,
সুবাসিনী। ওই একই তো। ছেলেটা হাসছে। আমার ভালো লাগছে না কথা বলতে। আমি বললাম, আচ্ছা চলি, আমার দেরি হচ্ছে। বলে 1 সেকেন্ড দাঁড়ালাম না। অনেকটা পথ গিয়ে তাকিয়ে দেখি ছেলেটা এখনও ওখানেই দাঁড়িয়ে। এদিকে তাকিয়ে। আমার মনে হল, ছেলেটা কি ছ্যাঁচড়া? এইভাবেই দিনগুলো কাটছিল। তারপর কয়েকদিন ওর আবারও প্রথমের সঙ্গে দেখা। 2-3 দিন পরপর যাওয়ার সময় তার সঙ্গে দেখা হতো। সে হেসে বলত, আরে, সুবাসিনী যে। প্রথমের মধ্যে রসিক একটা ভাব ছিল। সব সময় হাসত। এভাবে 2-3 দিন থেকে প্রতিদিনের রূপ নিল। আমার বেশ বিরক্ত লাগত। তাই আমি সময় বদলে আরও সকাল সকাল বেরোতে শুরু করি। 3-4 দিন পর ওর সঙ্গে আবারও দেখা। বলল, ইদানিং তোমার দেখাই পাওয়া যায় না সুবাসিনী। আমি বানিয়ে বলি, কোচিং হয় তো, তাই তাড়াতাড়ি যেতে হয়। তারপর সেও আমাকে অনুকরণ করে সকালে বেরোয়। মাঝে মধ্যে গেটে দাঁড়িয়ে যেন আমার অপেক্ষা করে। আমার এসব পছন্দ ছিল না। বুঝতাম, ও আমার প্রতি আগ্রহী। ও কখনোই আমাকে পছন্দ করে, ভালো লাগে, বিয়ে এ সম্পর্কিত কথা বলেনি। স্কুল কেমন যাচ্ছে, দিনকাল, আমি কেমন আছি, এসবই ছিল প্রথমের নিত্যদিনের প্রশ্ন। তবে আমি যেচে গিয়ে বলতে যেতাম আমি ডিভোর্সি। অপেক্ষায় ছিলাম, এমন একটা ইঙ্গিত বা বললেই বলে দেব। কিন্তু ছেলেটা সাধারণ কথা ছাড়া কিছুই বলত না। তাই সিদ্ধান্ত নেই, বাসা বদলে ফেলব। তবে এই সময় হল না, চাপের মধ্য দিয়ে যাচ্ছিলাম। এদিকে ধীরে ধীরে প্রথমও, আপনি, সম্বোধন থেকে, তুমিতে এসেছে। আমি আপনি করেই বলি। আপা করল কয়েকদিন পর। যেসব কথাবার্তা হয়, সেগুলো বলল। কথা শেষ করে আপা কল কাটছিল না। যেন কিছু বলতে চাচ্ছিল, কিন্তু সংকোচের কারণে বলছে না। আমি বললাম, কিছু বলবি আপা? নির্দ্বিধায় বলতে পারিস। আপা ভীতু গলায় বলে, রাগ করবি না তো? আমার মনে হলো আপা আবারও বাবার কাছে যেতে বলবেন। আমি বললাম, বল আপা। খারাপ না। আপা বলল, কয়েক বছর হয়ে গেল সৌমি। এভাবে একা কতদিন থাকবি আর? এখন বিয়ে করা দরকার তোর। আমি অপ্রস্তুত ছিলাম আপার কথার জন্য। শান্ত গলায় বলি, আপা আমি বিয়ে নিয়ে ভাবিনি। আমার ইচ্ছেও করে না। যখন মন চাইবে, ভেবে দেখব। আমার আরও সময় দরকার। আপা বলে, সৌমি, এভাবে হয়? কতগুলো বছর হয়েছে? তোর বয়সও দিন দিন বাড়ছে। এটাই সময় বোন। তুই চাকরি করছিস, যথেষ্ট ম্যাচিউর। নিজের পছন্দের কাউকে বিয়ে কর। আমি প্রত্যুত্তর করি না। আপা বলে, দেখ নির্দিষ্ট একটা বয়স থাকে বিয়ের। সময় থাকতে ভাব, না হলে পরে আফসোস লাগবে। আমি তোর ভালো চাই। আমার উত্তর না পেয়ে আপা বলল, কিছু বলছিস না যে? হুম, বল শুনছি। আপা আবার বলে, যে মানুষটা তোর সঙ্গে অন্যায় করে নতুন বউ নিয়ে শান্তিতে থাকছে, তবে তুই কেন থাকবি না? এমন তো নয় স্বামীর প্রতি ভালোবাসা, তার স্মৃতি নিয়ে বেঁচে থাকবি। এমন হলে আমি কখনোই বিয়ের কথা বলতাম না তোকে। তোর পরিস্থিতি অমন নয় সৌমি, তাই নতুনভাবে সব শুরু কর রে সময় থাকতে। সাইফ বিয়ে করেছে, আপার থেকে জানতে পারলাম। আপার কথা অবশ্য ভুল নয়। আমি তাকে বললাম, আচ্ছা আপা ভেবে দেখব। সেদিন সারারাত ভাবলাম। বিয়ে করব? বিয়ের কথা মাথায় আসতে প্রথমের কথাটাই মাথায় এল। ছেলেটা আমাকে পছন্দ করে। আগে যদিও এরকম কিছু ভাবিনি তার সঙ্গে। কিন্তু এখন ভাবতে লাগলাম। সব সময় হেসে কথা বলে, আমাকে হাসানোর চেষ্টা করে। খালি কথা বাড়াতে চায়। একটুখানি সফট কর্নার তৈরি হলো শুধু। ভাবলাম প্রথমের সঙ্গে কথা বলবো। আমার সম্পর্কে জানাবো। ছেলেটা অদ্ভুত, আমাকে এমন কিছু জিজ্ঞেসই করে না যে আমি বলতাম তাকে। একা কেন থাকি, প্রশ্ন বললেই তাকে বলে দিতাম। কিন্তু সে শুধু কেমন আছি, দিনকাল কেমন এসবই। পরের দিন আমি তার অপেক্ষা করলাম। পেলাম না। 2 দিন বাদে দেখা হলো তার সঙ্গে। সে আমাকে দেখে এগিয়ে এসে বলল, আরে সুবাসিনী যে।
এতদিন ব্যস্ততার কারণে দেখাই হলো না। কেমন আছো? আলহামদুলিল্লাহ। পাল্টা জিজ্ঞেস করলাম না। আমার বুকটা ধড়পড় করছিল, কিভাবে শুরু করব। তার দিকে তাকাতে সে সংকোচ নিয়ে আমাকে বলল, তোমার সঙ্গে একটু কথা বলা যাবে? ইম্পোর্ট্যান্ট। আমি মাথা নাড়ালাম। ও বলল, একটা ক্যাফে বা রেস্টুরেন্টে বসে বলি। প্রথম ইতস্তত বোধ করছিল। আমি না করিনি, যেহেতু তাকে জানাতে চাই। প্রথমের দিকে তাকালাম, ছেলেটা হাসছে না। চিন্তিত, উদ্বিগ্ন অনেকটা। ও বলবে আমায়? একটা ক্যাফেতে বসে অর্ডার দিয়ে ও আমাকে বলল, সুবাসিনী আমি। থেমে গেল। ইতস্তত বোধ করছিল। আবারও বলতে শুরু করে, আমি জানি না তুমি কিভাবে নেবে, তবুও বলতে চাই। ওর কণ্ঠস্বর কেঁপে উঠছিল। আমার মনে হলো ও আমাকে প্রপোজ করবে। তখনই চোখ যায় দুজন মানুষের উপর। আমার প্রাক্তন স্বামী এবং একটা মেয়ে। নতুন বউই হবে। দেখে যেন থমকে যাই। কতদিন পর দেখা হলো? পুরনো দিনের স্মৃতিগুলো চোখে ভেসে উঠছিল। আমি প্রথমকে বলি, বাইরে কথা বলি প্লিজ। বলে দ্রুত উঠে হন্তদন্ত হয়ে ওর পাশ কেটে বেরিয়ে পড়ি। কি জানি পড়ল, বুঝলাম না। তখন সাইফের ডাক, এই শুনছেন? আপনার কি পড়েছে? আমার অস্থির লাগল। দেখলাম আমার আইডি কার্ডটা পড়েছে। আমি পিছনে ঘুরলাম, সাইফ এগিয়ে এসে দেবে তখনই চোখ বুলালো আইডি কার্ডে। আমার ছবি স্পষ্ট। বিড়বিড় করল, সুবাসিনী রহমান সৌমি। হতবিহ্বল দৃষ্টি। এরপর আমার দিকে তাকাল। আমার শ্বাস যেন বন্ধ হয়ে আসছিল। তীক্ষ্ণ গলায় ও প্রশ্ন ছুড়ল, আমাকে দেখে পালাচ্ছিলে কেন সৌমি? নামটা টেনে বলল। আমি প্রত্যুত্তর করি না। তখনই প্রথম বিল পে করে। এসেই আমায় জিজ্ঞেস করল, কি হয়েছে, এভাবে এলে কেন? আমি উত্তর দেব, তখনই সাইফ সন্দিহান কণ্ঠ বলল, তোমার নতুন প্রেমিক নাকি সৌমি? আমি থমথমে খেয়ে যাই। মানুষগুলো দেখছে। প্রথম আমার দিকে ভ্রু কুঁচকে বলে, তোমরা একে অপরকে চিনো? সাইফ হেসে বলল, চিনবে না কেন? আমি চোয়াল শক্ত করে প্রথমকে বলি, অন্য কোথাও চলুন। প্রথম সম্মতি জানাল। তখনই সাইফ হেসে তাচ্ছিল্য করে প্রথমের পানে তাকিয়ে বলল, এটা কত নম্বর সৌমি? এইসব করার জন্যই আমাকে ছেড়েছিলে তাই না? আমি ওর জবাব দিতে ধরলাম, তখন প্রথম বলে, ছেড়েছিলাম মানে? সুবাসিনী, উনি কি বলছেন? সাইফ রগর সুরে বলে, সুবাসিনী? বাহা। আমার দিকে এগিয়ে, তোমার প্রেমিককে জানাওনি তোমার ডিভোর্স নিয়ে? প্রথম বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো, কি? সেই তালে সাইফ বলল, জি। তারপর আমাকে কটাক্ষ করল, বোরকা পরে এসব করে বেরাও। ভাগ্যিস তোমার থেকে জান ছুড়েছে। তোমার মতো নোংরা মেয়েদের থেকে এর থেকে কি আশা করা যায়? আমার চোখ ভিজে গেল। কতগুলো মানুষ। আমি শুধু একটা কথাই বলি, নিজের মতো সবাইকে নর্দমার কীট ভাবা বন্ধ করুন। বলে প্রস্থান করে নির্জন স্থানে যাই। কান্না পাচ্ছে। এই নোংরা মানুষটার সঙ্গে কেন আমার দেখা হলো? নিজেকে সামলে দেই। মানুষ কতটা নিচে নামলে এভাবে অপবাদ দিতে পারে? এমন নোংরা লোকের সঙ্গে একসময় থাকতাম। ভাবতেই ঘৃণা লাগল। তখনই প্রথম। চোখ মুখে কঠোর দৃঢ়তা। আমাকে বলল, লোকটা যা বলল সত্যি? আমার গলায় কথা আটকে যাচ্ছিল। আমি ওকে বোঝাতে চাই, আসলে আমি শুধু আমার কথার উত্তর চাই। তুমি ডিভোর্সি? আমি মাথা নাড়ালাম, হ্যাঁ। তৎক্ষণাৎ মুখটা কুঁচকে বলল, ছি, তুমি ডিভোর্সি? চিয়া। আমি ওর প্রতিক্রিয়াটা দেখলাম শুধু। ছি, তুমি ডিভোর্সি এমনভাবে উচ্চারণ করল, যেন আমি নর্দমার কীট। আবারও বলল, একটা ডিভোর্সি মেয়ের জন্য আমি কে বাবায় ই আগা বলে থুথু ফেলল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। প্রথম রাগান্বিত গলায় ঘৃণা ছুড়ে বলে, আমাকে আগে জানাওনি কেন? লজ্জা করে না বোরকা পরে এসব করতে? আবার শিক্ষকতা করো, ভাব নাও। আমি চুপ করে শুনলাম, দেখলাম। ও বলল,
আসলেই তোমাদের মতো ডিভোর্সি মেয়েগুলো এমন নোংরাই হয়। আল্লাহ জানে আগে কি করেছ। আমি বিশ্বাস করতে পারছি, তোমার মতো মেয়েকে চিনতেই পারলাম না। ক্যাহা? নিজের অপমান আর সহ্য হল। শুধু এতটুকুই বললাম, এখন চিনেছেন নিশ্চয়ই? তবে চলি। আল্লাহ হাফেজ। খুব স্বাভাবিকভাবে বলে চলতে লাগলাম। অথচ বুকের ভেতর যে তোলপাড় উঠেছে, দেখানোর সাধ্য নেই। কাঁদতে কাঁদতে ফিরলাম আমি। ভাগ্যটা এমনই। এজন্য আমি বেশি আনন্দিত থাকতাম না। সেদিন আবারও কাঁদলাম। প্রথম কিভাবে ঘৃণাত্মক গলায় বারবার বলছিল, ডিভোর্সি। কেন? ডিভোর্স হলে মেয়েরা ময়লা আবর্জনা হয়ে যায় নাকি? যেভাবে মুখ ছিটকে থুথু ফেলছিল, আমাকে কথা বলার সুযোগটুকু দিল না। আমি নিজেকে শক্ত করতে লাগলাম। বোঝালাম যা হয়েছে, ভালোই হয়েছে। আল্লাহ ভালোর জন্যই করেছে। যে মানুষটা ডিভোর্স শব্দটাকে এত সংকীর্ণভাবে দেখতে পারে, তার সঙ্গে জীবন কাটানোর কথা ভাবছিলাম আমি। পরবর্তী পরিণতি কি হতো? আবারও ভুল মানুষকে বেছে নিচ্ছিলাম। একবার জীবনে ভুল মানুষের আগমনে জাহান্নাম হয়েছিল, আবারও একই ভুল করতে করতে বেঁচে গিয়েছি। প্রথমের সেদিনের প্রতিক্রিয়াতে বোঝা গেল, সে ডিভোর্সি মেয়েদের নিয়ে কেমন ভাবনা রাখে। নয়তো ওর প্রতিক্রিয়া সেই ছেলেটার মতো হতো, শোরুমে থাকতে যে ছেলেটা আমার পছন্দ করেছিল। ওই ছেলের মুখে শুধু বিস্ময় ছিল, কিন্তু প্রথমের চোখে মুখে বিস্ময়ের থেকে বেশি ঘৃণা, ক্ষোভ। আমি নিজেকে ধাতস্থ করে নিলাম। এ কারণে অবিবাহিত ছেলেদের কখনো বিয়ে করব না। ভবিষ্যতে করলে নিজের মতন মানুষকে দেখেই করব। যদিও যেটুকু আগ্রহ জন্মেছিল, এখন আগ্রহটা একদম মরে গেছে। আমি নিজেকে সামলে নিয়ে আগে বাড়লাম। অহেতুক মানুষগুলোর জন্য নিজেকে কষ্ট দেব না। কেটে যায় একটা মাস। খোঁজ নিয়ে জানতে পারি, সাইফ দ্বিতীয় বিয়েতেও আমার নামে মিথ্যে বলেছে। আমি ভালো চরিত্রের ছিলাম না, অনেক ছেলেদের সঙ্গে আমার সম্পর্ক, এসব রটিয়েছে। ও কত নোংরা কুৎসিত মনের। আমি এর মধ্যে বাসা চেঞ্জ করার প্রস্তুতি নেই। প্রথমের সঙ্গে সেদিনের পর দেখা হয়নি। তাকেও দাঁড়িয়ে থাকতে দেখিনি। আমি হাসলাম, মানুষের ভালোবাসাও বড্ড আজব জিনিস। আমি কখনো তাকে বলেছি, আমার জন্য অপেক্ষা করতে। অথচ ও কি সুন্দরভাবে সব দোষ আমার উপর চাপিয়ে দিল। সেদিন বাড়ি চেঞ্জ করার জন্য মালামাল উঠেছিলাম। সন্ধ্যা হয়ে গেছে। সে সময়ে দেখা মিলল প্রথমের। আমি ওর দিকে শুধুমাত্র একবার তাকিয়ে সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে নেই। নিজের কাজে মনোযোগী হয়ে উঠি। ও এগিয়ে এসে ডাকে খুব শান্ত গলায়, সুবাসিনী। না শোনার ভান করলাম। আবারও ডাকে। এবার শুনলাম, জি বলুন। ও বলল, সেদিনের ব্যবহারের জন্য সরি। এতটা হাইপার হয়ে গেছিলাম, না বুঝে তোমাকে অনেক কিছু বলে ফেলেছি। আমি ক্ষীণ গলায়, ইটস ওকে বলে কাজে লাগি। ও আবারও ডাকে, একটু শোনো। আর কিছু? আমি তোমাকে ভীষণ পছন্দ করি সুবাসিনী। তোমার সঙ্গে জীবন কাটাতে চাই। সেদিন এটা বলতে চেয়েছিলাম, কিন্তু তারপর যা হলো। আমার হাসি পেল। তাকে জিজ্ঞেস করলাম, আপনি বোধহয় ভুলে গেছেন, আমি ডিভোর্সি। ও থমথমে গেল। বলল, সেসবের জন্য ক্ষমা চাইছি। আমরা কি এক? কথা শেষ না হতেই জিজ্ঞেস করলাম, হঠাৎ কি মনে করে এসব বলছেন? জানাবেন? তৎক্ষণাৎ বলল, আমি সেদিন ভেঙে পড়েছিলাম। তোমাকে মনে পড়ছিল। তাই খোঁজ নিয়েছি আমি। সত্যিটা জেনে আমার নিজের উপর ভীষণ রাগ লাগছিল। কিভাবে তোমার মুখোমুখি হব ভাবতে পারছিলাম না। তারপর মায়ের থেকে জানলাম, তুমি বাড়ি ছেড়ে দিয়েছ। তাই আর থাকতে পারলাম না। আমি ছোট করে বললাম, ওহ ভালো। রেগে আছো? সরি। আপনার উপর ঠিক কী কারণে রেগে বসে থাকব? ও চুপ থেকে বলল, আমি তোমাকে বিয়ে। তার আগে আমি বললাম, দেখুন প্রথম, আপনি আবেগে ভাসছেন। কিন্তু বাস্তবতা ভিন্ন। সবকিছুর মাঝে এটা সত্য, আপনি অবিবাহিত এবং আমি তালাকপ্রাপ্তা নারী। আমি বাস্তবতার কঠোর রূপ দেখেছি। তাই আপনার সঙ্গে আমার যায় না। আমরা দুজনে দু মেরুর মানুষ।
আজ নয়তো কাল আপনার আফসোস কিংবা মনে গেঁথেই থাকবে আমার আগেও বিয়ে হয়েছিল, আপনার হয়নি। সেটা হোক বিয়ের একদিন, 1 মাস, কিংবা 1 বছর পর। আমি আমার মতোই একজন মানুষকে চাই, যদিও এই মুহূর্তে আমার বিয়ের ইচ্ছে নেই। আপনাকেও আমি সাজেস্ট করব, অবিবাহিত মেয়েকেই বিয়ে করুন। আরেকটা কথা সেদিন আপনি আমাকে বলেছেন, কেন আপনাকে জানাইনি। উত্তরে বলবো, আপনি কিন্তু কখনোই আমাকে সেরকম প্রশ্ন করেননি, যার মাধ্যমে আমি আপনাকে জানাব। তবুও ধরে নিলাম আমার দোষ। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা চাইছি। শান্তি আমি অনেক অনেক স্ট্রাগল করার পরে পেয়েছি, এমনও দিন গেছে সুখের অভাবে আমি আত্মহত্যার পথ বেছে নিতে চেয়েছিলাম। এই সুখটুকু আমি হারাতে চাই না। এখন আপনি আবেগে রয়েছেন, তাই এমন বলছেন। আবেগ কাটলে বাস্তবতা বুঝবেন। আপনার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন ইনশাআল্লাহ। বলে আমি চললাম। প্রথম তাকিয়ে রইল। নতুন বাড়িতে শিফট করে আবারও পুরনো স্মৃতি ভুললাম। জীবনে নিজের মানসিকতার মানুষ পেলে তবেই বিয়ে করব, নয়তো না। কিন্তু প্রথমবারের মতো ভুল করব না। কারণ এইবার ভুল করলে বাঁচার আশাটুকু আর থাকবে না। এ জীবনই খুশি আছি। আর কি লাগে? আল্লাহ চাইলে জীবনে কাউকে পাঠাবেন নয়তো না। তাতে আফসোস নেই। এটাই ছিল সেই 1 বছর আগে সাইফের সঙ্গে দেখা হওয়া এবং আমার জীবনে একজনের আগমনের ঘটনা। আমি সেদিন ভেবেছিলাম সাইফ সুখেই আছে। কিন্তু আজকে শাশুড়ি মায়ের থেকে সাইফের বিবাহিত জীবনের সম্পর্কে শুনে ভীষণ স্বস্তি পেয়েছি। প্রথম মানুষটার অধ্যায় আমি ভুলে দিয়েছি। তাকে সেদিনের পর থেকে দেখিনি। জীবনে শুধু ভালোবাসি বলে সংসার বাঁধলেই সুখী হওয়া যায় না, বাস্তবতারও হিসাব আছে। ভালোবাসা স্বপ্ন দেখায়, কিন্তু সংসার টিকিয়ে রাখতে লাগে ত্যাগ, ধৈর্য, বোঝাপড়া আর দায়িত্বের ভার। যেখানে এই বাস্তবতা অনুপস্থিত, সেখানে ভালোবাসার শিখাও নিভে যায়। Dash. নিজের অতীতের ঘটনাগুলো পড়ে পড়ে হাত বুলিয়ে দেখছিল সুবাসিনী। খিলখিল হাসছিল। অক্ষরগুলো ছুঁয়ে ছুঁয়ে যেন আবারও উপলব্ধি করতে চাইছিল সময়গুলোর। প্রাণবন্ত হাসি বেরিয়ে আসছিল। একসময় কি জীবন ছিল তার। বর্তমানে একদম পাল্টে গেছে। সুবাসিনী অবশেষে একজন উদ্যোক্তা হয়েছে। আলোর মতন আরও 5টি অসহায় মেয়েকে কাজের ব্যবস্থা করেছে। দিন দিন সংখ্যা বেড়েই যাচ্ছে। শহরে ছোট একটা দোকান দিয়েছে। তাতে বেশ ভালোই আয় আসছে। অপর দিকে এখন শুরু করেছে সেই পেইন্টিংয়ের। এটাও বড় হচ্ছে। চাকরিতে ভালো যাচ্ছে দিনকাল। আর কি লাগে জীবনে? বেঁচে থাকার জন্য এতটুকু সফলতাই কি যথেষ্ট নয়? সুবাসিনীর পৃষ্ঠা উল্টিয়ে একদম শেষ পৃষ্ঠায় গেল। ফোকা ফোকা সাদা পৃষ্ঠা। হাতে কলমটা তুলে নিল, লিখল, আমি সেই নির্বাসিত ফুল, যা রাস্তার ধারে পায়ে পিষ্ট হয়েও আবারও মাথা উঁচু করে দাঁড়ায়। পথিকের চোখে আমার কোন রং নেই, নেই কোন মূল্য। তবু আমি জানি, প্রতিটি পাতার ভাঁজে জমে থাকে সংগ্রামে বেঁচে থাকার গল্প। সুবাসিনীর গল্প, যার নামে সুবাসে ভরপুর থাকলেও সে ছিল নির্বাসিত। জীবন যতই পদদলিত করুক, আমি মাটির বুক চিরে আবারও আলো দেখবই। কারণ আমার অস্তিত্বটাই কষ্টরোধের। আমাকে ভাঙছে অনেকবার, বুঝেছে, প্রতিটি ভাঙাতেই নতুন কোনো রেখা জন্ম নেয়। ভাঙার শব্দটার মধ্যেই আমি শিখেছি দাঁড়াতে। আঘাত যত গাঢ়, ফিরে উঠা তত দৃঢ় হয়। আমি আর ভাঙিনি, ভাঙা ভুলে গেছি। আমার ভাঙন এখন কেবল ইতিহাস, আর ইতিহাসই আমার শক্তি। তাই এখন যত আঁচড় পড়ুক, ততই অন্তর্দেহে শক্তি বাড়ে। মাটির বুক ভেদ করে যখনই সূর্যের আলো খেলে, আমি উঠি, সুবাস ছড়াই, আর বলি, হ্যাঁ আমি সেই নির্বাসিত ফুল সুবাসিনী। Samapta.